কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা যায়। ঢাকায় একযোগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। সকাল থেকে গুলিস্তান, প্রেস ক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডি এলাকায় পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে ধানমন্ডি ৩২ নম্বর পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং পবিত্র মহরম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এই দলটি এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় তাহলে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তাই সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না, এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত, যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। বিগত সরকারের আমলে চুরি করা, পাচার করা টাকা ব্যবহার করে সমাজের মধ্যে এবং দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল তারা আজকে নানা কায়দায় নানাভাবে পচা পানি পানার মধ্য দিয়ে উকি দেওয়ার চেষ্টা করছে। সকালে নয়াপল্টনে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। রাজধানীতে বিজয়নগরে বিকেল 5টায় জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটি অনুষ্ঠিত হবে গুম, খুন ও গণহত্যার বিচারের দাবি, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ, বিরোধী দলের উপর নির্যাতন বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান বর্ষ ঘিরে এই সমাবেশ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করবে তারা। সমাবেশে 11 দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নিউ চ্যাম্পিয়ন্স বার্ষিক সভায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। এদিকে তারা এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বেইজিং। চীন ঐতিহ্যগত বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় সহযোগিতা ত্বরান্বিত, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার আশা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন এসব প্রত্যাশার কথা জানিয়েছেন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সোনালী 50 বছরে প্রবেশের মুখে এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক বলে মনে করছেন কর্মকর্তারা। সফর শেষে 26 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতু রেংগলি। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক হয়। বৈঠকে তারা বাংলাদেশে নির্যাতন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠকে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রচেষ্টাগুলোকে শক্তিশালী করার উপর জোর দেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়। মাননীয় বিরোধী দলীয় নেতা মান্যবর রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। রাজধানীর হোসনি দালান এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডিএমপির কমিশনার জানান, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। শুধু ধারালো অস্ত্রই নয়, আতশবাজি, পটকা, বিস্ফোরক কিংবা দাহ্য পদার্থ ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হবে এবং মিছিলে বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চালানো হবে। এছাড়া বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তি নির্ভর নজরদারিও জোরদার করা হবে বলে জানান তিনি। দেশের কিছু কিছু জায়গা থেকে বিক্ষিপ্তভাবে তারা ঢাকায় আসার চেষ্টা করেছে এবং সেই জন্য আমরা ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে সেই জন্য আমরা সজাগ আছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর বাড্ডায় 23 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় আজ সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা সাকিব আহমেদ। এদিকে পতিত আওয়ামী লীগের শাসনামলে বরিশাল ক্রস ফায়ারে ছাত্রদল নেতাসহ 2 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলাটিতে আজ সাক্ষ্য দেন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মরত এসআই খলিলুর রহমান। উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.5 সেন্টিমিটারে, যা বিপদসীমা 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টায় বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার রেকর্ড করা হয়। এদিকে হঠাৎ করে তিস্তা নদীর পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে তিস্তা পাড়ের বাসিন্দারা। তিস্তার পানি আরও বাড়তে থাকলে নীলফামারীর ডিমলা উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হতে পারে। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে মহিপুর তিস্তা সেতু ও রংপুর কাকিনা সড়ক। রক্ষাবাঁধের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। তিস্তার উত্তাল স্রোত যেন গ্রাস করে নিচ্ছে নদী তীর। একের পর এক ধসে পড়ছে রক্ষাবাঁধ। গত শনিবার সন্ধ্যা থেকে তিস্তায় পানি বাড়তেই গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতুর উত্তর পশ্চিম প্রান্তে শুরু হয় ভয়াবহ ভাঙন। রাতের মধ্যেই প্রায় 30 মিটার রক্ষাবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে সৃষ্টি হয়েছে 60 ফুট গভীর গর্ত। এতে ঝুঁকির মধ্যে পড়েছে মহিপুর তিস্তা সেতু এবং রংপুর কাকিনা আঞ্চলিক মহাসড়ক। নদীটা খনন করিয়ে যদি দেয় বাঁধি, তখন মনে করো আমাদের সুবিধা হইবে বসবাস করা। বাঁধ যদি ভেঙে যায়, যে সেতুটা দেওয়া আছে দুই পারের মানুষের চলাচলের জন্য, এই সেতুটা আসলে হুমকির মুখে পড়বে। স্থানীয়দের অভিযোগ, এটি নতুন কোনো সমস্যা নয়। গত বছরও একই স্থানে প্রায় 100 ফুট ভাঙন দেখা দিয়েছিল। তখন প্রায় 14 লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করে এলজিইডি, কিন্তু স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় এবার তীব্র স্রোতে সেই পাইলিংও টেকেনি। আমাদের এলাকার জনগণকে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। তবে এলজিইডির দাবি, গত বছরের কাজটি বিশেষজ্ঞ দলের পরামর্শই করা হয়েছিল। নতুন করে ভাঙনের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। 14 লক্ষ টাকা ওখানে তারা বাঁশের পাইলিং দিল, 14 লক্ষ টাকার এখানে বস্তা ফেলাইলো না কেন? এই বস্তাগুলো ফেলাইলে তো 10 লক্ষ টাকার বস্তা ফেলাইলে এই জায়গাটা আমার কভার হয়ে যায়। পানা এসে দেখি সেটা ভেঙে গেছে। আর ওই আমার বাঁধেরও দেখলাম যে 40 মিটারের মতো
ভেঙে গেছে আর কি, এবং ভাঙন অব্যাহত আছে। এটা আমরা বলছি তোমার যে প্রেক্ষাপটটা এটা স্যারের কাছে আমরা উপস্থাপন করছি লিখিতভাবে। এটা হেডকোয়ার্টারে প্রথম বলছিলাম একদম চিঠি আকারে জানাইছেন আর কি, হ্যাঁ, এবং ওখানে উনি কথাও বলছেন। তিস্তার ভয়াল ভাঙ্গনে শুধু একটি বাঁধ নয়, হুমকির মুখে পড়েছে হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা। এখন প্রশ্ন, বর্ষা আরো তীব্র হওয়ার আগেই কি নেওয়া হবে টেকসই প্রতিরোধ ব্যবস্থা, নাকি ভাঙ্গনের সঙ্গেই হারিয়ে যাবে মহিপুর সেতুর নিরাপত্তা? মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ সড়ক। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলার মুলিবাড়ি এলাকায় নির্মাণ করা হয় ট্রমা সেন্টার। 2020 সালে নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘ 5 বছরেও চালু হয়নি হাসপাতালটি। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার অবকাঠামো। সিরাজগঞ্জ থেকে HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছে 3তলা আধুনিক ভবন। সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি সেবা দেওয়ার লক্ষ্যেই নির্মাণ করা হয় এই ট্রমা সেন্টার। 11 কোটি টাকা ব্যয়ে 2019 সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2020 সালের নভেম্বরে। নির্মাণের পর কেটে গেছে 5 বছর, এখনও চালু হয়নি চিকিৎসা সেবা। ভবন জুড়ে শুধুই নীরবতা, কোথাও ধুলোর স্তূপ, কোথাও অযত্নের ছাপ। হারিয়ে যাচ্ছে মূল্যবান সরঞ্জাম। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, নিয়ে থাকে শহরে, আবার নীতি মারা যায়। রাস্তাঘাটে হাসপাতাল চালু হয়েছে, হাসপাতালটি হলে পারে এলাকার লোকের সুবিধা হবে। যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যের লক্ষ্যে যদি এই ট্রমা সেন্টারটি চালু করা হয়, তাহলে অ্যাক্সিডেন্টপ্রাপ্ত রোগীগুলো দ্রুত সেবা পাবে। আমি জোর দাবি জানাচ্ছি এই ট্রমা সেন্টার যা দ্রুত চালু করা হোক। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, কার্যক্রম শুরুর বিষয়টি এখনও অনেকটা আটকে আছে চিঠি চালাচালিতে। আমি এবং আমার সিভিল সার্জন মহোদয় আমরা বারবার চিঠি পাঠাচ্ছি এবং এটা বর্তমানে মিনিস্ট্রি পর্যায়ে আছে। জনবল ও প্রশাসনিক জটিলতায় চালু করা সম্ভব হয়নি ট্রমা সেন্টারটি। দ্রুতই চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। জনবল এবং লজিস্টিক যেগুলা যন্ত্রপাতি এগুলা পাওয়া যায় না, এই কারণে কিন্তু আমরা ওদের চালু করতে পারিনি। আমরা একাধিকবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পত্র দিয়েছি। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর M.A. মোহিত জানান, অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে চালু করার জন্য নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায় সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করব। দুর্ঘটনায় যখন প্রতিটি সেকেন্ডেই জীবন মৃত্যুর প্রশ্ন, ঠিক তখনই তালাবদ্ধ পড়ে আছে সিরাজগঞ্জের এই ট্রমা সেন্টার। ঘুরে ফিরে যেন একটাই প্রশ্ন, কবে সেবা মিলবে জরুরি চিকিৎসার এই ট্রমা সেন্টার থেকে? হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। 5 থেকে 7টি খাতকে গুরুত্ব দিলে 50 বিলিয়ন রপ্তানিকে 150 বিলিয়ন করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, গেল 15 বছর প্রতিটি প্রকল্প সময় বেশি লেগেছে, তা আগামীতে হবে না। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত বেসরকারি খাতের প্রতিযোগিতা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে হবে। র্যাপিড আয়োজিত বাংলাদেশের সম্ভাবনাময় বেসরকারি খাতের প্রতিযোগিতা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণে জোর দিতে হবে। এক্ষেত্রে পোশাক শিল্পের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ শিল্প, কৃষি পণ্য সহ তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটা গত 15 বছরে যতগুলি প্রকল্প তৎকালীন সরকার হাতে নিয়েছে, এটার একটা সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, যে প্রায় প্রতিটা প্রজেক্টই টাইম এসকেলেট করতে হয়েছে, টাইম ওভাররান হয়েছে। এবং কেন সময় এত বেশি লাগে তার কিছু কারণও আমরা খুঁজে বের করেছি, যেগুলি এই সরকার সেগুলি থেকে বের হয়ে আসার জন্য। ব্রাহ্মণবাড়িয়াকে শিক্ষা ও সংস্কৃতির রাজধানী বলা হলেও দুর্ভাগ্যজনকভাবে আজ ব্রাহ্মণবাড়িয়া ও সংঘর্ষ শব্দ দুটি যেন একে অপরে পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে এখানকার সংঘর্ষ সংবাদ মাধ্যমের ভিউ বাণিজ্যের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে। প্রশাসন জানিয়েছে, সংঘাত থেকে উত্তরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে তারা। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান।
পান থেকে চুন খসলেই দা, লাঠি, টেটা, ফলা ও বল্লমের মতো দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। যুগ যুগ ধরে চলা এসব গ্রাম্য সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের, আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। তুচ্ছ কারণে কিছুদিন পরপর সংঘর্ষ ও সহিংসতায় স্থানীয় উন্নয়ন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সারা দেশে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার করতে গ্রামের সর্দার মাতব্বররা এসব দাঙ্গা লাগিয়ে ছোটখাটো ঘটনাকে সংঘর্ষে রূপ দেন। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হলে তা চালানোর জন্য আসামিদের কাছ থেকে তোলা হয় চাঁদা। এই চাঁদার বেশিরভাগ টাকা নিজেদের পকেটে ঢোকান সর্দাররা। অনেক নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হয়। জেলা পুলিশের তথ্যমতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছোট বড় সংঘর্ষ হয়েছে শতাধিকের উপরে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন 39 জন, হত্যা মামলা হয়েছে 38টি। গোষ্ঠীগত আধিপত্য, এলাকায় মাদক এবং এলাকায় যে সালিশি একটা প্রভাব বিস্তার করার যে প্রবণতা, এসব কারণে মূলত এই সংঘর্ষগুলো হচ্ছে। যে সকল অধিবাসী বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন, তারা ব্রাহ্মণবাড়িয়ার টলের কারণে তারা কিন্তু নানা রকম জায়গায় বাধাবিঘ্নের সৃষ্টি হচ্ছে। সকলকে যদি সর্বাত্মকভাবে আমরা কাজ করে আশা করি এই ব্রাহ্মণবাড়িয়া যে কলঙ্ক একটা আছে, যে দাঙ্গা প্রবণ এলাকা বা নাসিরনগরের কথা অনেক উল্লেখ করে, এগুলো আশা করি থাকবে না। এসব সংঘর্ষের মামলায় জড়িয়ে অনেকেরই সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানালেন পুলিশ সুপার। আইনগত জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকেরই হয়তো সুন্দর ভবিষ্যৎ হওয়ার সুযোগ ছিল, কিন্তু একবার ক্রিমিনাল কেসের মধ্যে চলে আসার কারণে অনেকেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এদিকে তুচ্ছ বিষয় নিয়ে দাঙ্গা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে প্রশাসন কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। ইগোকে কেন্দ্র করে এটা পাড়াভিত্তিক এবং গ্রামভিত্তিক, এলাকাভিত্তিক একটা দাঙ্গা হয়ে যায়। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে অনেক সময় বলি, এবং এটা সম্পর্কে আমরা যখন উপজেলায় মতবিনিময় সভা হয় এবং মাদক বিরোধী সভায়, তখনও বলা হয় যেন তারা এই বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করে। সহনশীলতা, সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষার প্রসার ছাড়া এই সহিংসতার সংস্কৃতি থেকে বের হওয়া কঠিন বলে মনে করছেন সচেতন মহল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।